ইউরোপের সেই সীমান্তে দাঁড়িয়ে থাকা এই দেশটি আপনাকে দুটো জিনিস দিতে পারে, হয় এক রাজকীয় রূপকথার জীবন, না হয় এমন এক নিভৃত যন্ত্রণা যা আপনি নিজের আপনজনকেও কোনোদিন বলতে পারবেন না। একদিকে আটলান্টিকের নীল জলরাশি, রোমান সাম্রাজ্যের রক্তছড়া ইতিহাস আর ক্রিশ্চিয়ানো রোনালদোর কোটি কোটি ভক্তের গর্জন, আর অন্যদিকে হাজার হাজার বাঙালির ইউরোপীয় স্বপ্নের প্রথম কবরস্থান। আপনি জানেন কি, আজকের যে পর্তুগালকে ইউরোপের সবচেয়ে শান্ত দেশ বলা হয়, তার প্রতিটি ইঞ্চি মাটি তৈরি হয়েছে শতাব্দীর পর শতাব্দীর রক্তপাত, গৃহযুদ্ধ আর ইসলামিক সালতানাত ও খ্রিস্টান রাজাদের লড়াইয়ের উপর ভিত্তি করে। আজ 2026 সালে দাঁড়িয়ে আপনারা দেখছেন ডকুমেন্টারির বর্ডারের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ফোরক ডকুমেন্টারি পর্তুগাল। রক্তে লেখা ইতিহাস থেকে রোনালদোর জন্ম এবং বাঙালির কঠিন বাস্তবতা। আজ থেকে 2000 বছর আগেই ভূমির কোনো অস্তিত্বই ছিল না। এটি ছিল রোমান সাম্রাজ্যের এক ছোট্ট প্রদেশ, লুস্টেনিয়া। রোমানদের পতনের পর খ্রিস্টীয় 8ম শতকে 711 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে আসা মুসলিম মোর সৈনিকেরা পুরো ইবেরীয় উপদ্বীপ দখল করে নেয়। দীর্ঘ কয়েকশো বছর এই অঞ্চল শাসিত হয়েছে ইসলামিক পতাকা তলে। কিন্তু ইতিহাস বদলে যায় 1128 সালে। এক তরুণের জেদ পুরো ইউরোপের মানচিত্র বদলে দেয়। তার নাম ছিল আফোনসো এনরিকেস। নিজের মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্পেনের রাজ্যগুলোর হাত থেকে এই মাটিকে ছিনিয়ে এনে 1139 সালে তিনি নিজেকে ঘোষণা করেন পর্তুগালের প্রথম রাজা। শুরু হয় শতাব্দীর প্রাচীন রেকনকুয়েস্টা বা ভূখণ্ড পুনরুদ্ধারের রক্তক্ষয়ী সংগ্রাম। এরপর 1400 এবং 1500 শতকে পর্তুগাল যা করেছিল তা মানব জাতির ইতিহাসকে স্তব্ধ করে দেয়। পৃথিবীর বুক থেকে সমুদ্রের আতঙ্ক জয় করতে ভেসে পড়েছিলেন পর্তুগাল নাবিকেরা। ভাস্কো দা গামা যখন ভারতে আসার জলপথ আবিষ্কার করলেন আর ফার্দিনান্দ ম্যাগেলান পুরো পৃথিবী প্রদক্ষিণ করার সাহসী অভিযান শুরু করলেন, তখন এক পিচ্চি পর্তুগাল পুরো পৃথিবীর বাণিজ্যিক সাম্রাজ্যের এক কচ্ছপ মালিক হয়ে বসেছিল। ব্রাজিল থেকে শুরু করে ভারতের গোয়া, আফ্রিকার অ্যাঙ্গোলা থেকে এশিয়ার ম্যাকাও সর্বত্র উড়েছিল পর্তুগিজ পতাকা। কিন্তু সাম্রাজ্য পতনের নিষ্ঠুর নিয়মে শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ, 1755 সালের এক প্রলয়করী ভূমিকম্প যা লিসবন শহরকে ধূলিসাৎ করে দেয় এবং পরবর্তীতে স্বৈরাচার শাসন পর্তুগালকে এক চরম দারিদ্র দেশ হিসাবে পরিণত করেছিল। সেই দরিদ্র পর্তুগালই আজকের ইউরোপীয় ইউনিয়নের এক শান্ত ও সস্তা আশ্রয়স্থল। পর্তুগালকে বুঝতে হলে আপনাকে যেতে হবে লিসবন থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের এক বিচ্ছিন্ন ও দরিদ্র দ্বীপে, যার নাম মাদেইরা। 1985 সালের 5 ফেব্রুয়ারি মাদেইরার এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেয় এক শিশু। মা কুকের কাজ করতেন, বাবা ছিলেন এক মদ্যপ মালী। অভাব এতটাই ভয়াবহ ছিল যে সে গর্ভবতী মা চেয়েছিলেন সন্তানটিকে গর্ভপাত করিয়ে দিতে, কিন্তু ঈশ্বর হয়তো অন্য কিছু লিখেছিলেন। সেই অবহেলিত শিশুটির নাম রাখা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ডস সান্তোস আভাইরো। ছোটবেলায় পরার মতো ভালো জুতা ছিল না। খিদের জ্বালায় রাতের বেলায় ম্যাকডোনাল্ডসের পেছনের দরজা দিয়ে চেয়ে খেতে এনে ফেলে দেওয়া বেঁচে যাওয়া বার্গার। 12 বছর বয়সে যখন ফুটবল খেলার জন্য মাকে বাবাকে ছেড়ে লিসবনে আসেন, আঞ্চলিক উচ্চারণের কারণে সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। প্রতিদিন রাতে একা এক ঘরে বালিশে মুখ গুজে কাঁদতেন সেই 12 বছরের বালকটি। কিন্তু তার রক্তে ছিল পর্তুগিজ নাবিকদের সেই অদম্য জেদ। যে ছেলেটির পেটে ভাত ছিল না, যে ছেলেটিকে হৃদরোগের কারণে ফুটবল থেকে বাদ দেওয়ার উপক্রম হয়েছিল, সেই ছেলেটি একদিন নিজের বুক চিরে চিৎকার করে বিশ্বকে জানিয়ে দেয়, আই অ্যাম হিরো। আর সেই রোনালদোর দেশ পর্তুগাল। রোনালদো কেবল একজন ফুটবল নন, পর্তুগালের অর্থনীতি, পর্তুগিজদের সম্মান এবং বিশ্বের বুকে এই ছোট্ট দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গল্প, ফুটবল, রোমাঞ্চ শুনে আপনার মনে হতে পারে, আহা, কালই পর্তুগাল চলে যায়। থামুন, এবার শুনুন ভেতরের সেই তিতা সত্য, যা ইউটিউবারের কোনো এজেন্ট আপনাকে বলবে না। একজন বাঙালি যখন ঢাকা ও সিলেট থেকে কয়েক লাখ টাকা খরচ করে লিসবন এয়ারপোর্টে নামেন, প্রথম যে ধাক্কাটা তিনি খান তা হলো ভাষার প্রাচীর এবং আইনি গোলক ধাঁধা।
আগে নিয়ম ছিল ট্যুরিস্ট ভিসা এসে কাজ খুঁজে ট্যাক্স দিলেই রেসিডেন্স কার্ড পাওয়া যেত, কিন্তু 2026 সালে এসে পর্তুগিজ সরকার সেই নিয়ম পুরোপুরি উপড়ে ফেলেছে। এখন সঠিক ক্যাটাগরির ওয়ার্ক ভিসা বা স্পেসিফিক পেপার ছাড়া এসে লিগেল হওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। সরকারি ইমিগ্রেশন অফিস আইমাতে ফাইলের পাহাড়ে আটকে থেকে প্রবাসীদের 2 থেকে 3 বছর পর্যন্ত বৈধ কার্ডের জন্য কান্নাকাটি করতে হয়। পর্তুগালে কোনো জাদুদণ্ড নেই। শুরুতে আপনাকে হয়তো 12 ঘন্টার রেস্তোরাঁয় বাসন মাজতে হবে, নয়তো আলগার্ভের কনকনে ঠান্ডায় খেতে গিয়ে ফল তুলতে হবে, না হয় বৃষ্টিতে ভিজে ডেলিভারি বয় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। 2026 সালে পর্তুগালে ন্যূনতম বেতন 920 ইউরো। ট্যাক্স কাটার পরে হাতে থাকে মাত্র 800 থেকে 850 ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো। খাবারের দাম কম হতে পারে, কিন্তু বাসা ভাড়া আপনার চামড়া গুটিয়ে ফেলবে। লিসবন বা পোর্তোতে একটি 1 বেডরুমের ফ্ল্যাটের ভাড়া এখন 800 থেকে 1000 ইউরো, অর্থাৎ আপনার পুরো মাসের বেতন চলে যাবে একটি ফ্ল্যাট ভাড়াতেই। ফলাফল, বাধ্য হয়ে 4 থেকে 6 জন বাঙালিকে একটা ছোট রুমে বেড শেয়ার করে থাকতে হয়। এক রুমে 4টে গদি, এক কোণে জামা কাপড়ের স্তব। এই হলো ইউরোপীয় জীবনের পর্দার পেছনের আসল ছবি। হিসাব করে দেখুন, আয় 850 ইউরো, রুম শেয়ারিং ভাড়া 300 ইউরো, খাবার ও অন্যান্য খরচ 250 ইউরো। মাস শেষে আপনার পকেট বাঁচবে মাত্র 200 থেকে 300 ইউরো, যা দিয়ে দেশে খুব বড় অঙ্কের টাকা পাঠানো সম্ভব নয়। পর্তুগাল কোনো রূপকথা দেশ নয়, আবার এটি কোনো নরকও নয়। এটি তাদের জন্যই স্বর্গ, যারা রক্তজল পরিশ্রম করতে প্রস্তুত, যারা শর্টকাট না খুঁজে আইনি পথে পর্তুগিজ ভাষা শিখে লড়াই করতে পারেন। কারণ এই মাটি রোনালদোর মাটি, এই মাটির সংগ্রামীদের জয়গান গায়। আপনি কি সব বাধা পেরিয়ে পর্তুগালে নিজের ভবিষ্যৎ গড়ার সাহস রাখেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি আপনার চোখ খুলে দিলে একটি লাইক দিন, আর ইউরোপের রাজনীতি, ইতিহাস ও প্রবাসের আড়ালের সত্য গল্প জানতে ডকুমেন্টারি বর্ডার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সত্য ও সাহসের গল্পে। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।